সাথে যে আমরা ওখানে চলে আমি শুরু করতে নতুন অর্থ বছর শুরু হলো আয় ব্যয়ের নতুন হিসেব নিকেশ। আর্থিক বছরের শুরুটাই হয় মূলত জুলাই মাস থেকে। আর এই নতুন অর্থ বছরে সরকার কোন খাত থেকে কত টাকা আয় করবে, কোন খাতে কত টাকা ব্যয় করবে, এই পরিকল্পনাই মূলত বাজেট। এবং 2024-25 অর্থ বছরের রাজস্ব আয় থেকে খরচের পর কত টাকা উদ্বৃত্ত থাকবে নাকি ঘাটতি থাকবে, এসব বিষয় নিয়ে আমরা সান্ধ্যবাজারে আলাপ করব। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। আগামী অর্থ বছরে 6.7% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। 2024-25 অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যেখানে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। বরাবরের মতো এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। আর বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। সান্ধ্যবাজারে এই নিয়ে জানাবো বিস্তারিত। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান্নিম এবং আমি বিপ্লব রায়হান। অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে 30 জুন 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। সিগারেটের নিম্ন স্তরের 10 শলাকার মূল্যস্তর 50 টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক 60% ধার্যের প্রস্তাব করছি। এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে 5% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। এবার বাজেটে যত সংখ্যক পণ্যের দাম বাড়বে তার থেকে যত সংখ্যক পণ্যের দাম কমবে তার থেকে অনেক বেশি সংখ্যক পণ্যের দাম বাড়বে। বিপ্লব, যে প্রসঙ্গটি বলছিলাম, আসলে অনেক পণ্যেরই কিন্তু দাম বাড়ছে। সেই তালিকা যদি বলি, দেশি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, আইসক্রিম, সিগারেট, কার্বনেট ড্রিঙ্কস, মুঠোফোনের কথা বলা, সবকিছুর মধ্যে কিন্তু আসলে আপনাকে বাড়তি দাম গুনতেই হচ্ছে। পাশাপাশি কিছু পণ্যের দাম কমতে পারে, সেগুলো হচ্ছে ল্যাপটপ রয়েছে, দেশি বেশ কিছু পণ্য রয়েছে, পাশাপাশি ক্যান্সারের যে ওষুধগুলো রয়েছে সেগুলোর দাম কমবে। পাশাপাশি ফিল্টার, ডায়ালাইসিস ফিল্টার কথা বলছিলাম, কিডনির এবং ডেঙ্গু কিট এবং দেশের উন্নয়নে যে সকলগুলো পণ্য রয়েছে, বেশ কিছু পণ্য রয়েছে, সেই পণ্যগুলোর দাম কিন্তু এবারের নতুন অর্থ বছরের বাজেটে কমতে পারে। সকাল ঠিক 10:30টায় অনেকটা চমকে দিয়ে খালি হাতে সংসদ ভবনে প্রবেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাহলে কি ব্রিফকেস ছাড়াই অধিবেশন কক্ষে যাবেন তিনি? বেলা 12টায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয় বাজেট 2024-25। 3টার ঠিক আগ মুহূর্তে অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন সরকার প্রধান ও সংসদ নেতা শেখ হাসিনা। এ সময় অর্থমন্ত্রীর হাতে দেখা যায় প্রত্যাশিত সেই মেরুন রঙের ব্রিফকেস, যার মধ্যে 2024-25 অর্থ বছরের জাতীয় আয় ব্যয়ের মহাপরিকল্পনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সংসদের অধিবেশন। মেরুন ব্রিফকেসে থাকা আর্থিক খতিয়ানের মোড়ক উন্মোচন করে প্রথমবারের মতো বাজেট বক্তৃতা দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যা চলমান অর্থ বছরের তুলনায় প্রায় 29,000 কোটি টাকা বেশি। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে
7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রার এই বিশাল বাজেটের জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঘাটতি থেকে যাবে। এই ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক উৎস থেকে ঋণ নেবে 90,700 কোটি টাকা, আর অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা 1,60,900 কোটি টাকা। আগামী 2024-25 অর্থবছরে মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। এবার দেখে নেওয়া যাক এই যে 7,97,000 কোটি টাকার বাজেট, তা সরকার কিভাবে ব্যয় করবে। ব্যয়ের বড় অংশই চলে যাবে পরিচালন খাতে। বাজেটের পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা, আর উন্নয়ন ব্যয় 2,81,000 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। অর্থমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে প্রযুক্তিতে বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হবে। এ সময় মূল্যস্ফীতি কমে আসবে বলে আশার বাণী শোনান তিনি। জানান, এবার সুনীল অর্থনীতির উপর জোর দেওয়া হয়েছে বাজেটে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিবেচনায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর, স্পেস ও জিও স্পেশাল প্রযুক্তি সহ চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিকে কেন্দ্র করে ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। দেশের অর্থনীতির গতি প্রকৃতি হিসেব করে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.75%। টাকার অঙ্কে যা 55,97,414 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় প্রায় 90,000 কোটি টাকা বেশি। আর দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 6.5%। পুরো জুন মাস জুড়ে পর্যালোচনার পর আগামী 30 জুন জাতীয় সংসদে পাশ হওয়ার কথা রয়েছে 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত এই বাজেট। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বিশাল অঙ্কের একটা বাজেট, প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, এবং যেটি বলতে চাই যে নিঃসন্দেহে এটাই ব্যয়ের একটি খরচ, ব্যয়ের একটি হিসাব। তাহলে আয়ের খরচটি কোথা থেকে আসবে? মূলত রাজস্ব আহরণ থেকে এবার লক্ষ্যমাত্রা, নতুন অর্থ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4,80,000 কোটি টাকা। আমরা যতটুকু দেখেছি যে গত অর্থ বছরের কথা যদি বলি, 23-24 অর্থ বছরে ব্যাপক 40,000 কোটি টাকারও বেশি ঘাটতি ছিল। সেই ঘাটতির কথা মাথায় রেখেই কিন্তু আবার নতুন করে যে আমি বলছিলাম যে 4,80,000 কোটি টাকার একটি রূপরেখা সাজিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এবং এই আয়করের হার পরিবর্তন ও কাস্টমসের শুল্ক বসানো সহ 2 অর্থ বছরের রূপরেখা কিন্তু এক অর্থ বছরের মধ্যেই সাজানো হয়েছে। আমাদের সহকর্মী মাঝহার মাহবুবের প্রতিবেদন দেখব। রাষ্ট্র চলবে জনগণের দেয়া রাজস্বে, আর তা আহরণ করা হবে আয়কর, পণ্যে ভ্যাট ও আমদানি রপ্তানি থেকে শুল্ক নিয়ে। এ 3 মূলমন্ত্রের ভিত্তিতে আগামী এক করবর্ষ 4,80,000 কোটি টাকা আহরণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। এ আয় আগামী অর্থবছরে সরকারের মোট ব্যয়ের 60% ও মোট রাজস্বের 88%। এ অর্থের 38% আসবে ভ্যাট থেকে, প্রায় 27% আসবে কাস্টমস শুল্ক ও 36.5% আয়কর থেকে। অন্যান্য খাত থেকে আসবে আরও 1.5%। বিগত অর্থবছরগুলো বলছে বিশাল এ লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে না এনবিআরের, কারণ অভ্যন্তরীণ আয়কে শক্তিশালী করতে নানা পদক্ষেপের কথা বললেও বিদায়ী অর্থবছরে মূল লক্ষ্যমাত্রা থেকে 40,000 কোটি টাকারও বেশি ঘাটতি পূরণ হয়নি আইএমএফের শর্তও। তবে লক্ষ্যমাত্রা অর্জনে 2024-25 অর্থবছরে ভ্যাট বসছে বিভিন্ন পণ্যে, শুল্ক বাড়ছে আমদানি খাতে, ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ কর হার 5% বাড়িয়ে করা হয়েছে 30%। উৎসে করের আওতায় আনা হয়েছে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারকে। শর্ত সাপেক্ষে কর হার কমিয়ে রিটার্ন দিতে উৎসাহিত করা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কিছু কোম্পানিকেও। 5% বেশি কর আরোপ হবে যে কোনো সমিতি, ট্রাস্ট, সরকারি বিশ্ববিদ্যালয়ের সুদ আয়ে। এক ব্যক্তির প্রতিষ্ঠানে উৎসাহ দিতে কর হার শর্ত সাপেক্ষে 2% কমিয়ে 20%-এর প্রস্তাব রাখা হয়েছে।
অপরদিকে পুঁজিবাজারে ক্যাপিটাল গেইন ট্যাক্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আয়ের এ রূপরেখাকে দীর্ঘমেয়াদী করতে প্রথমবারের মতো প্রস্তাবনা দেওয়া হয়েছে 2026 সাল পর্যন্ত, অর্থাৎ 2024-25 ও 2025-26 দুই অর্থবছর। মাঝার মাহবুব, এখন, ঢাকা। সহকর্মী মাঝার মাহবুবের প্রতিবেদনটি দেখছিলাম এবং বিদায়ী অর্থ বছরের তুলনায় কিন্তু নতুন যে অর্থ বছরের বাজেট, সেই বাজেটে ঘাটতি লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছে। পাশাপাশি যদি বলি ঋণের লক্ষ্যমাত্রাও কিন্তু বিদায়ী অর্থ বছরের চেয়ে কম ধরা হয়েছে। এবং অর্থনীতিবিদরা বলছেন যে একে ঋণ করে বাজেট বাস্তবায়নের যে প্রবণতা থেকে বের হওয়ার একটি কথা অর্থনীতিবিদরা বলছেন। পাশাপাশি সার্বিক যে পরিচালন ব্যয় রয়েছে, সেই পরিচালন ব্যয় থেকে কিছুটা বের হয়ে আসা বা সেই ব্যয় যাতে লাগাম টেনে ধরা যায়, যে সার্বিক ব্যয় যাতে কম হয়, সেই জন্য অর্থনীতিবিদরা পরামর্শ দিয়েছেন। আজহার লিমনের একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, আমরা দেখে আসি। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে ঘাটতির লক্ষ্যমাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে, এবং সাম্প্রতিক সময়ের তুলনায় এটিকে বিপরীতমুখী বলা যায়। যেমন 2019 থেকে সবশেষ অর্থ বছর পর্যন্ত, যেখানে প্রতি বছরই তার আগের অর্থ বছরের চেয়ে বেশি ঘাটতির লক্ষ্য নেওয়া হয়েছে, সেটি এবারে দেখা যাচ্ছে বিদায়ী অর্থ বছরের চেয়ে প্রায় 5,700 কোটি টাকা কম। এবং ঘাটতি পূরণের উৎস যেহেতু ঋণ কিংবা অনুদান, সেহেতু ঘাটতি কম ধরায় আশা করা হচ্ছে সরকারকে নতুন অর্থ বছরের জন্য ঋণও কম করতে হবে। বিদায়ী অর্থ বছরে যেখানে ঋণ করার লক্ষ্যমাত্রা ছিল 2,57,825 কোটি টাকা, সেখানে নতুন অর্থ বছরে এর চেয়ে আরও 6,285 কোটি টাকা কম ঋণ নেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ঘাটতি কমানোর এই বাজেট কেন? অতীতে যেরকম দেখেছে প্রতি বছর বেড়েই চলেছে, এই বছর সেটা হয়নি। এই বছর সেটা আগের তুলনায় বাড়ানো হয়নি, বরং একটু কমেছে মনে হচ্ছে। শুধু এটা হচ্ছে প্রথম বিষয়। এখন কথা হচ্ছে যে শুধু ঘাটতি বাজেট করলেও তো হবে না, আমাদের আসলে যে জিনিসটা মূল ইস্যু হচ্ছে ফিসকাল ডেফিসিট কমানো। সরকারের উচিত এই বিষয়টার দিকে বেশি নজর দেওয়া, কারণ এই মূল্যস্ফীতিতে শিকার যখন দেশের বেশিরভাগ মানুষ হয়, তখন সরকার জনসমর্থন হারাবে। সে কারণে ফিসকাল ডেফিসিটটা কমানোর জন্য যেটা ব্যবস্থা গ্রহণ করে সেটি করা উচিত। এবং তার সাথে আরেকটা জিনিস যেটি হচ্ছে যে আমরা ফিসকাল ডেফিসিট শুধু কমালেই তো হবে না, আমাদের আবার লক্ষ্য রাখতে হবে যে আমাদের যাতে ইনভেস্টমেন্ট খুব বেশি কমে গিয়ে আমাদের জিডিপির উপরে আঘাত না করে। দেশি কিংবা বিদেশি যে উৎস থেকেই ঋণ করা হোক, তাতে উভয় সংকট। অভ্যন্তরীণ উৎস থেকে সরকার ঋণ নিলে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হয়, মূল্যস্ফীতি বাড়ে। আবার রিজার্ভের সংকটকালে বিদেশি ঋণ কিংবা সুদ পরিশোধ মরার ওপর খাড়ার ঘা। কিন্তু এটাও তো বলা হয়, অর্থনৈতিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশের জন্য ঘাটতি বাজেট খারাপ নয়। যে সমস্ত খাত উৎপাদন অথবা মানবসম্পদ উন্নয়নে সহায়তা করবে এবং লং টার্মে ইম্প্যাক্ট দেবে, সেখানে আমার ঋণ করে ভর্তুকি ঋণ করে ঋণের সুদ খরচ দিতে হবে, আমি চিন্তিত না। কেন চিন্তিত না? যদি এফিশিয়েন্টলি খরচ হয়। আর আমি যদি এটাকে বিদেশে বেড়ানোর নামে খরচ করি, দ্যাট উইল নট বি ফেয়ার। কাজে আমাকে খরচ করতে হবে দেশের উন্নয়নে, এবং বুঝতে হবে এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের উৎপাদন বাড়ানো। প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটে এবারও আয়ের সিংহভাগ ধরা হয়েছে রাজস্ব প্রাপ্তির মাধ্যমে, এটি প্রায় 68%। বিদেশি অনুদান 1%-এরও কম, বাকিটা ঋণের মাধ্যমে। এবারের অর্থ বছরে সুদ পরিশোধে ব্যয় হবে 8 ভাগের 1 ভাগ, প্রায় 1,13,500 কোটি টাকা, যা আগের অর্থ বছরের প্রস্তাবের চেয়ে প্রায় 20% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, বড় প্রকল্পগুলোর জন্য নেওয়া বিদেশি ঋণ পরিশোধের সময় এসে যাওয়ায় সামনে ঋণ কিংবা সুদ পরিশোধের পরিমাণ আরও বাড়বে। আজহার লিমন, এখন, ঢাকা। নতুন অর্থ বছরের বাজেটে আমরা বলছিলাম যে পণ্যের দাম কমবে, তার থেকে বেশি পণ্যের দাম বাড়বে। সেই পণ্যগুলো কী কী, সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। সহকর্মী নাইব আবিরকে একটু আমাদের সঙ্গে, আবির আপনি যদি আসতেন। আপনি বাজেট ঘোষণার পর থেকে তথ্য সংগ্রহ করেছেন, কোন কোন পণ্যগুলোর দাম কমতে পারে, পাশাপাশি বাড়তে পারে, সামগ্রিকভাবে কী কী তথ্য রয়েছে? বিপ্লব, তার আগে আপনাদের দুজনকেই একটু শুভেচ্ছা জানিয়ে নিতে চাই। বলতে চাই যে বাজেটে সব সময়ে যে ব্যাপারটির দিকে মানুষের আগ্রহ বেশি থাকে, আমরা জানি যে কোন পণ্যের দাম কমলো এবং কোন পণ্যের দাম বাড়লো, এটি বিভিন্ন বয়সী মানুষ তাদের নিজ নিজ প্রয়োজনীয় যে পণ্য, ছোট যে বয়স যার কম, সে হয়তো চকলেটের ব্যাপারে খবর রাখছে, আমি হয়তো আর আমার যে প্রয়োজনীয় সেটির ব্যাপারে খবর রাখছি। আমি সকাল থেকেই চিন্তা করছিলাম বা দেখছিলাম যে সংগ্রহ করছিলাম যে কোন কোন পণ্যের দাম বাড়লো বা কমলো। আমি মোটা দাগে যেগুলো বেশি প্রয়োজনীয় সেই তালিকা তৈরি করেছি, সেটি একটু আপনাদের সাথে দর্শকদের জানাতে চাই। প্রথমে যদি বলতে চাই যে দাম বাড়ার খবর,
বিপ্লব, আপনি জানেন যে তামাক এবং তামাকজাত যে দ্রব্যগুলো রয়েছে, যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যের দাম প্রতি বছরই বাড়ে, কারণ এটিকে নিরুৎসাহিত করে সরকার। সেই জায়গা থেকে সিগারেটের দাম এবারও বাড়ছে এবং সেটি 58% এই মুহূর্তে সম্পর্ক শুল্ক রয়েছে, সেটি গিয়ে দাঁড়াবে 65.5% পর্যন্ত। এবং এর বাইরে গিয়ে যদি বলি যে সিগারেট এবং বিড়ি, গত বছর সিগারেটের দাম বেড়েছিল কিন্তু বিড়ির দাম বাড়েনি। তবে এবার বিড়ির যে স্থানীয় পর্যায়ে আমরা যে পেপার উৎপাদন করা হয় আমাদের বাংলাদেশে, সেটিও তো ভ্যাট বাড়বে, যেটি এখন 7.5% রয়েছে, সেটি গিয়ে পৌঁছবে 10%। অর্থাৎ সার্বিকভাবে সিগারেট এবং বিড়ির দাম উৎপাদন পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত এটির দাম বাড়বে। এবং এর সাথে আর একটি ব্যাপার গুরুত্বপূর্ণ, জর্দা অনেকে খেতে পছন্দ করেন বা গুল খেতে পছন্দ করেন, সেটি যদি বলি যে 10 গ্রাম জর্দা 48 টাকা এবং 10 গ্রাম গুল 25 টাকায় আসলে বিক্রি হবে, যেটি গতবারের তুলনায় বাড়তি। সুতরাং বিড়ি, জর্দা এবং যারা এই ধরনের পণ্য ব্যবহার করেন তাদের আসলে বাড়তি খরচ করতে হবে এবং এটি সরকারের নিরুৎসাহিত করবার জন্য যেহেতু করা হচ্ছে, যেহেতু বলা হয় সিগারেট বা এই ধরনের ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আগে বলা হতো, এখন বলা হয় মৃত্যুর কারণ, সুতরাং এটিকে আসলে নিরুৎসাহিত করা হচ্ছে। বিপ্লব, এবার একটু বলতে চাই যে আমরা শীতাতপ নিয়ন্ত্রিত যে যন্ত্র এসি এবং রেফ্রিজারেটর, এটি আসলে এখন নিত্য প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে, কারণ যে পরিমাণ তীব্র দাবদাহ চলছে, ঢাকার আবহাওয়া বিগত কয়েক বছরের তুলনায় একেবারে রেকর্ড এবার স্পর্শ করেছে, সেই তুলনায় এই দুটি পণ্য একেবারে নিত্য প্রয়োজনীয় পণ্য হয়েছে। কিন্তু এবারের বাজেটে বিশেষ করে এসির কথা যদি বলি, সেটিকে বিলাসবহুল পণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বলা হয়েছে এর যে সম্পূরক শুল্ক এই মুহূর্তে কর যেটি 5% রয়েছে, সেটি 7.5% গিয়ে পৌঁছবে, অর্থাৎ 2.5% বাড়বে। এবং রেফ্রিজারেটরের ক্ষেত্রে একই 5 থেকে 7% গিয়ে পৌঁছবে। সুতরাং গ্রাহক পর্যায়ে মানে ভোক্তা পর্যায়ে এসি এবং রেফ্রিজারেটর কেনবার যে চাহিদা আমরা দেখছি, সেটি হয়তো কিছুটা ঘাটতি হতে পারে, কারণ প্রস্তাবিত বাজেটে এই দুটি পণ্যের দাম বাড়বার ব্যাপারে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এবার বিপ্লব, মোবাইল সিমের কথা বলি, আমরা তো মোবাইল ছাড়া আমাদের আসলে জীবন মানে একেবারে অসম্ভব বলা হয় মিম। সেই জায়গা থেকে যদি বলি যে মোবাইলের খরচ বিভিন্ন রকম বেড়েছে, কথা বলার খরচ এবং সিমের খরচ এবং ইন্টারনেটের খরচ সবকিছু কিন্তু বেড়েছে। তাহলে ইন্টারনেট ব্যবহার করি, মোবাইলের মাধ্যমে কথাও বলি এবং একই সাথে যদি বলি যে সিম, আপনি যদি যে কোনো কোম্পানির সিম এখন কিনতে চান, সেটি বর্তমানে 200 টাকা কর রয়েছে, সেটি আসলে 100 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ 300 টাকা গুনতে হচ্ছে। আর অর্থাৎ আপনি যে বাছাই করবেন কোন সিমের দাম কম, সেটি আসলে সুযোগ থাকছে না। আপনি হয়তো সেবা দিয়ে বাছাই করতে পারেন, কিন্তু কেনবার যে ক্রয়ের যে দাম, সেটি আসলে বাছাই করার কোনো সুযোগ থাকছে না। এলইডি লাইট এবং টিউব লাইট, আমরা যদি বলি যে বিদ্যুৎ সাশ্রয়ী যে লাইটগুলো আমরা ব্যবহার করি, আপনার বাসায় আছে নিশ্চয়ই, যে বিদ্যুতের যেন কম খরচ হয় সেই জন্য, তো আপনি যখন এলইডি লাইট ব্যবহার করবেন, করে বিদ্যুতের দাম হয়তো আপনি খরচ কমাতে পারবেন, কিন্তু এলইডি লাইটের যে ক্রয় মূল্য সেটি এবার বেড়ে গেছে। সুতরাং বিদ্যুৎ সাশ্রয়ী যে লাইট, এই দামগুলো প্রায় 15% পর্যন্ত বাড়বে। এর বাইরে নিশ্চয়ই আপনার আইসক্রিম খেতে পছন্দ, অবশ্যই হ্যাঁ, সেই জায়গা থেকে আপনার জন্য একটু খারাপ খবর যে আইসক্রিমের উপরও 5% বর্তমানে কর রয়েছে, সেটি আসলে 10% গিয়ে পৌঁছবে। সুতরাং আইসক্রিম খাবার আগ্রহ হয়তো ঘাটতি দেখা যেতে পারে, কারণ আইসক্রিমের দাম বাড়বে, এটি নিশ্চিতভাবে বলা যায়। সবশেষ দাম বাড়ার তালিকায় আরেকটি তথ্য বলে রাখতে চাই, ওই তো গরমের কথা বলছিলাম, যেহেতু ফলের জুস আমরা অনেক পছন্দ আমাদের। এবং আর একটি বিষয় যদি একটু বলি, সেটি হলো যে আম সত্ত্ব, আমরা আম খেতে পছন্দ করি, আম যেহেতু আমরা নিজেরাই উৎপাদন করি, এর বাইরে তেঁতুলের জুস, মানে বিভিন্ন রকমের জুস আমাদের খুব প্রিয়। সেই জায়গা থেকে বোতলজাত এবং প্যাকেটজাত দুই ধরনের জুসেরই দাম বাড়বে, সেটি 5% বর্তমানে কর রয়েছে, সেটি আসলে 15% গিয়ে পৌঁছবে। সুতরাং যারা জুস পছন্দ করেন বা তীব্র গরমে একটু মনে করেন জুস খেয়ে আরাম বা ভালো লাগবে, সেটিও বোধহয় একটু লাগাম টানতে হবে তাদের জন্য। তবে এবার একটু স্বস্তির খবর দিতে চাই বিপ্লব, যে দাম বাড়ার খবর শুনে যাদের মন খারাপ হয়েছে তাদের হয়তো, আমি প্রশ্ন করব ভাবছিলাম, অনেক তো বলছিলেন যে দাম বাড়ছে বাড়ছে বাড়ছে, কোন পণ্যগুলোর দাম আসলে কমছে? হ্যাঁ, এবার মন খারাপ হওয়ার কারণ নেই, মন ভালো করার খবর হচ্ছে ল্যাপটপের দাম আসলে কমছে। এর আগে আমরা যতটুকু আমাদের কাছে যে তথ্য আছে বা আমরা দেখেছিও, যে উৎপাদন পর্যায়ে মানে দেশীয় যে ল্যাপটপ, সেই ল্যাপটপের গ্রহণযোগ্যতা বা উৎপাদনকে উৎসাহ দেবার জন্য বিদেশি ল্যাপটপের উপরে বা বিদেশি যে আমরা যে ল্যাপটপের কথা বলছি, সেই ল্যাপটপের উপরে ভ্যাট আরোপ করা হয়েছিল বেশি, যেন দেশীয় পণ্যটির প্রসার হয় বা প্রচার হয়। কিন্তু সেই জায়গায় যখন দেখা গেল যে গ্রাহক পর্যায়ে ল্যাপটপের দাম বেড়ে গেল, তখন কিন্তু এবার যে বাজেটে সেটি আসলে দামটিকে সমন্বয় করার জন্য বা মানুষের দাঁড়গড়ায় পৌঁছানোর জন্য এটির বর্তমানে এটি 31% রয়েছে, যেটিকে আসলে কমিয়ে 20.5% শুল্ক করে নামানো হয়েছে। অর্থাৎ একটা ভালো
রকমের দাম ল্যাপটপে কমবে এটি আসলে বলাই যায়, কারণ ল্যাপটপ খুবই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। ফ্রিল্যান্সার বাংলাদেশে অনেক আছে যারা আসলে ল্যাপটপ ব্যবহার করে, হিসেবে যারা কাজ করতে চায়, মানে প্রাথমিকভাবে শুরু করতে চায়, তাদের জন্য বেশ এটি একটি ভালো খবর হতে পারে। এছাড়া একটু বলতে চাই খুব সংক্ষেপে, কম্পিউটারের দাম কমবে, কিডনির যে ডায়ালাইসিস সেই ডায়ালাইসিসের খরচ কমবে, ডেঙ্গু কিট, বিশেষ করে যে আমাদের দেশে এখন ডেঙ্গুর যে পরিমাণ প্রকোপ, সেখানে সেই কিটের ক্ষেত্রে রেয়াতি যে সুযোগ সেটি আসলে দেওয়া হবে। সুতরাং ডেঙ্গু কিটের দামও কমবে, গুঁড়ো দুধের দাম কমবে। আমরা বড়দের কথা বলছি, ছোটদের জন্য সুখবর, গুঁড়ো দুধের দাম কমছে। কার্পেট, বিদেশি চকলেট, ছোটদের জন্য আরেকটি সুখবর আছে যে বর্তমানে আমদানি শুল্ক 45%, সেটি 20% গিয়ে পৌঁছবে। এবং উড়োজাহাজ আমদানির ক্ষেত্রে বিভিন্ন রকমের অগ্রিম কর মূসক রয়েছে। উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ অর্থাৎ ইঞ্জিনের দাম সহ উড়োজাহাজ যখন আমরা কেউ এখন প্রি অর্ডার বা অর্ডার করতে যাব, তখন এই মূসকের জায়গায় এসে কমার প্রস্তাব দেওয়া হয়েছে। সেটি হয়তো যখন এই বাজেটটি পাস হবে তখন হয়তো আমরা বিস্তারিত বলতে পারবো। তো বিপ্লব এবং মিম, এই ছিল আমার কাছে দাম বাড়া এবং দাম কমার সবশেষ তথ্য। আবির, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। বিপ্লব, আসলে সাধারণ মানুষ কিন্তু যখনই বাজেট ঘোষণা হয় তখনই জানতে চায় কোন পণ্যগুলোর দাম বেড়েছে, কোন পণ্যগুলোর দাম কমেছে। সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাইম আবির। কোরবানির ঈদ ঘনিয়ে আসছে, কিছুদিন বাকি আছে আমাদের হাতে। আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় কোরবানির হাটগুলো আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে, বেচাকেনা বেড়েছে, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারে আসতে শুরু করেছে। নওগাঁর কথাই যদি বলি, নওগাঁতে 34,000-এর বেশি কিন্তু ছোট বড় বেশ খামার রয়েছে, যেখানে গরু পশু মোটা তাজাকরণ চলছে। তবে ব্যবসায়ীরা যেটা বলছেন যে গতবারের থেকে এবার হয়তো দাম কিছুটা বাড়তে পারে। এই যে দাম বাড়বে তারা বলছে ব্যবসায়ীরা, এর পেছনের কারণ হিসেবে মূলত তারা বলছে গোখাদ্যের দাম কিন্তু এবার অনেকটাই বেশি গুনতে হয়েছে তাদের। সেক্ষেত্রে কি তাদের কোনো লোকসানের সংখ্যা তৈরি হচ্ছে কিনা সেটি তারা বলছে যে যেন লোকসান না হয় সেভাবেই তারা তাদের মূল্য নির্ধারণ করেছে। তবে বাকিটা কিন্তু আসলে ঈদের একদমই আগ মুহূর্তে বলা যাবে যে তাদের বেচাকেনা যখনই শেষ পর্যায়ে চলে যাবে। তবে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে এই যে যেই গরুগুলোর কথা বলছেন, সেই গরুগুলোর কিন্তু ভিন্ন ভিন্ন নাম দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বলা যায় যে মজার নাম দেওয়া হচ্ছে। যারা কিনতে চায় তাদেরকে আকর্ষণ করার জন্য কিছুটা ব্যতিক্রম পন্থা ব্যবহার করা হচ্ছে। আমাদের সহকর্মী আব্বাস আলীর তথ্য ছবিতে একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখব। কোরবানির ঈদ সামনে রেখে ভালো দাম পাওয়ার আশায় গবাদি পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর খামারিরা। এসব খামারে দেশি ষাঁড়, শাহিওয়াল, ফিজিয়ান, অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন জাতের গরু, ছাগল ও ভেড়া লালন পালন করা হচ্ছে। তবে এবছর দানাদার খাবারের দাম বেড়ে যাওয়ায় গবাদি পশু পালনে তুলনামূলক খরচ পড়েছে বেশি। প্রতি কেজি খাবারের মূল্য 10 থেকে 15 টাকা বাড়ায় আমাদের মতো খামারির অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা বিকল্প পদ্ধতিতে আমরা কিছু 8 থেকে 9 বিঘে মাটিতে নেপিয়ার ঘাস উৎপাদন করতেছি। যদি ভারত থেকে গরু আসে তে গরু মনে হয় লস হবে, মানে ভুসি টুসি এগুলোর দাম বেশি, দানাদার খাবারের দাম বেশি। এই হিসাবে এখানে 35টি গরু আছে, মূল্য মানে 80 থেকে মানে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা মতো। এসব খামারে কর্মসংস্থান হয়েছে অন্তত কয়েক হাজার যুবকের। তবে পশুখাদ্যের দাম কমানো হলে খামারের সংখ্যা যেমন বাড়বে তেমনি বাড়বে উৎপাদন, পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। ইতিমধ্যে নওগাঁয় কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। তবে হাটে পশুর সরবরাহ বেশি হলেও কেনাবেচা কম। ক্রেতাদের অভিযোগ, প্রতিটি গরুতে গত বছরের তুলনায় এবছর অন্তত 10 থেকে 15,000 টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। গত বছরে যে গরুর দাম ছিল 80,000 টাকা, এবছরে সেই গরুর দাম প্রায় 90 থেকে 1,00,000 টাকা। প্রায় গরুর প্রতি মনে করেন 20 থেকে 10,000 20,000 টাকা বেশি। চিটাগাঙ্গা বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, হওয়ার কারণে বাইরের প্যাটের আসতেছে না, এই কারণে আমরাও বেচতে পারছি না। তাই খামারওয়ালারাও তো লস খাচ্ছে মনে হয়। তো দেখা যাক সামনে কিও দাঁড়ায়। প্রাণী সম্পদ বিভাগ বলছে, পশুপালনের মাধ্যমে খামারিরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। খরচ কমাতে খামারিদের ঘাস চাষ সহ নানা পরামর্শ দেয়া হচ্ছে। আমরা তাদের খামারিদেরকে পরামর্শ দিচ্ছি এবং সেই পরামর্শ ফলো করে তারা উপকৃত হচ্ছেন। আর রোগ ব্যাধি যদি কোনো সমস্যা দেখা দেয় আমরা সরাসরি গিয়েও তাদের সেবা দিয়ে থাকি, এছাড়া মোবাইলেও তারা পরামর্শ নেন। নওগাঁ প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় ছোট বড় মিলিয়ে 34,534টি খামার রয়েছে। এসব খামারে 7,28,110টি পশু মোটাতাজা করা হয়েছে। আর জেলার চাহিদা রয়েছে 3,78,759টি গবাদি পশু। এখন নওগাঁ।
ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিপ্লব, আমরা কিন্তু বলছিলাম এডিবিতে বরাবরের মতোই সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। এই নিয়ে আমরা প্রতিবেদন দেখব, তবে তার আগে সান্ধ্যবাজারে পর্যায়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। বিপ্লব, বিরতিতে যাবার আগেই বলেছিলাম যে আমরা এডিপির সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাত নিয়ে কথা বলবো। পরিবহন ও যোগাযোগ খাতের প্রস্তাবিত বরাদ্দের 46% যাচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সঙ্গে। যদি সেতু বিভাগকে যুক্ত করি তাহলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বরাদ্দ দাঁড়ায় 54.83%। অর্থাৎ আমি যদি বাকি খাতগুলোর কথা বলি, আপনি রেল খাত বলেন বা আকাশ বা নৌ, সেক্ষেত্রে এই খাতগুলোতে বরাদ্দ কিন্তু অর্ধেকেরও কম। এজন্য যোগাযোগ বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করছেন যে আমরা যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্বপ্ন নিয়ে বাংলাদেশ আগাচ্ছে, অসামঞ্জস্য যদি বরাদ্দ দেওয়া হয় সেক্ষেত্রে কিছুটা ব্যাহত হতে পারে। রকিবুলের হাতের একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, আমরা একটু দেখে আসি। প্রায় 76 গুণ বৃদ্ধি পেয়ে 2,37,496 কিলোমিটারে উন্নীত হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ, নৌ পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং সেতু বিভাগের সমন্বয়ে গঠিত বাজেটের পরিবহন ও যোগাযোগ খাত। 2024-25 অর্থবছরের বাজেটে এই খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 82,918 কোটি টাকা। বরাবরের মতো যার বেশিরভাগই পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, টাকার অঙ্কে 38,143 কোটি টাকা। এদিকে একই মন্ত্রণালয়ের আরেক অংশ অর্থাৎ সেতু বিভাগ বরাদ্দ পেয়েছে 7,318 কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতের আওতাধীন রেলপথ মন্ত্রণালয় পেয়েছে 18,072 কোটি টাকা, নৌ পরিবহন মন্ত্রণালয় পেয়েছে 11,270 কোটি টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের 5,695 কোটি, আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভাগে পড়েছে 2,420 কোটি টাকা। বাজেট বিশ্লেষণ করে দেখা যায় এই খাতে মোট বরাদ্দের 46% পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ পেয়েছে 8.83%, রেলপথে বরাদ্দের হার 21.80%, নৌ পরিবহনের 13.59, বেসামরিক বিমান পরিবহনের 6.79 এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের 2.92। গেল কয়েক বছরের বাজেট বিশ্লেষণে দেখা যায় প্রতিবারই বরাদ্দের বড় অংশ যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে। 2023-24 অর্থবছরে 33,364 কোটি টাকা, যা মোট বরাদ্দের 45%, যেখানে রেলপথ মন্ত্রণালয়ের 22%, নৌ পরিবহনের 12%, সেতু বিভাগে 10.5%, বেসামরিক বিমান পরিবহনের 7.5% এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে 3% ছিল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেল ও নৌ পরিবহনের মতো কার্যকরী সেক্টরকে বাদ দিয়ে শুধু সড়ক মহাসড়কে জোর দিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছানো কঠিন হবে বাংলাদেশের। উন্নয়ন আমরা প্রতিবারই বিভিন্ন এই আগ্রহের জন্য করি, কিন্তু ভারসাম্যপূর্ণ না হওয়ার ফলে রোড সেন্ট্রিক এই যে এক্সেন্ট্রিসিটি চলে আসতেছে, ফুডের এক্সেন্ট্রিসিটি যেমন বডির জন্য ভালো না, পরিবহনের জন্য কিন্তু একটার উপরে ডিপেন্ড যদি করি এটা কিন্তু টেকসই উন্নয়ন দেয় না। এদিকে এবারের বাজেটেও পরিবহন ও যোগাযোগ খাতে কয়েকটি মেগা প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। মেট্রো রেলের আরেক লাইন MRT-1, পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প ও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলবে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। মিম, গেল অর্থ বছরের চেয়ে নতুন অর্থ বছর 24-25 অর্থ বছরে বাজেটে সামান্য বরাদ্দ বেড়েছে কৃষি বলেন কিংবা সামাজিক সুরক্ষা খাত এবং পরিবেশ জলবায়ু খাতে। আমি যদি অঙ্কটা যদি বলি, কৃষি খাতে বরাদ্দ বেড়েছে মোট 2,279 কোটি টাকা, যা মোট বাজেটের
5.9%। পাশাপাশি সামাজিক সুরক্ষার আওতাসহ বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতেও, যেটা আমি শুরুতে বলছিলাম। এবং অন্যদিকে যদি বলি প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত যেই ক্ষতি, সেই ক্ষতি মোকাবিলায় জলবায়ু ও পরিবেশ খাতে 492 কোটি বেড়ে বরাদ্দ দাঁড়িয়েছে 2131 কোটি টাকায়। সহকর্মী সাজিদ আরাফাতের প্রতিবেদন রয়েছে, আমরা দেখব। গত অর্থবছরের চেয়ে 4.6% বেশি আকার নিয়ে পেশ হলো নতুন অর্থবছরের বাজেট। প্রস্তাবিত 2024-25 অর্থবছরের বাজেটে বরাদ্দ সামান্য বেড়েছে কৃষি, পরিবেশ, জলবায়ু ও সামাজিক সুরক্ষা খাতে। কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, কৃষিপণ্য উৎপাদন বাড়ানো মুখ্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটে বরাদ্দ অনেকটাই কম হয়। 2023-24 অর্থবছরে মোট বাজেটের মাত্র 5.7% বরাদ্দ ছিল কৃষিতে, যা নতুন অর্থবছরে হয়েছে 5.9%। বাজেটে কৃষি খাতে 2024-25 অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে 47,332 কোটি টাকা। চলতি অর্থবছরে যা ছিল 43,700 কোটি টাকা। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে বরাবরের মতোই ভর্তুকি দেয়া অব্যাহত রয়েছে। সার, বীজ, কৃষি যন্ত্রপাতির দাম কমানো সহ উৎপাদন বাড়ার লক্ষ্যে এই বরাদ্দকে অপ্রতুল বলছেন কৃষি অর্থনীতিবিদরা। বিপণনের জায়গাটাতে আমরা গত বছরের বাজেটেও দেখেছি যে অনেক কাজের কথা বলা হয়েছে, কিন্তু কাজের ফলশ্রুতিতে আমরা কিছুই দেখতে পাই সেই রকমভাবে আসে নাই, যার কারণে 2023 সালের জরিপে দেখা যাচ্ছে যে প্রায় 15 লাখের বেশি কৃষক কৃষি পেশা ছেড়ে দিয়েছে বিপণন ব্যবস্থাতে ঢুকতে না পারার কারণে, পণ্য বিক্রিতে লাভ করতে না পারার কারণে। কাজেই ওই কৃষি পণ্যের বিপণন ব্যবস্থাটাকে খুব জোরদার করার জন্য একটা ভালো বাজেট সেখানে রাখতে হবে। এদিকে আগামী অর্থবছরে বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতেও। 40,348 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 43,208 কোটি টাকা। অর্থ বরাদ্দের পাশাপাশি বেড়েছে সামাজিক কর্মসূচির আওতা। বয়স্ক ভাতাভোগী বাড়ছে আরও প্রায় 2 লাখ প্রবীণ। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বাঁচতে এবার গুরুত্ব বেড়েছে পরিবেশ ও জলবায়ু খাতেও, তবে তা অনেকটাই অপ্রতুল। প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ক্ষতি মোকাবেলায় 2024-25 অর্থবছরে বাড়ানো হয়েছে বাজেট। গেল অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল 1,639 কোটি টাকা, যা বেড়ে হয়েছে 2,131 কোটি টাকা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বাজেট ভালো হয়েছে, কিছু কিছু বিষয় নিয়ে ভাবতে হবে, তবে এই বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহায়ক হবে। পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতার বাজেট, রিজার্ভের যে সংকট রয়েছে সেটি পুনরুদ্ধারের তাগিদ আছে এই বাজেটে। এসব কথা বলেছেন জাতীয় সংসদের যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা। এর মধ্যে কিছুটা ব্যতিক্রম রয়েছে। যারা স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছে তারা নেতিবাচক মন্তব্য করেছেন। তারা বলেছেন যে এই বাজেট সাধারণ মানুষের ওপর কিছুটা চাপ তৈরি করবে। কিভাবে সেই চাপ থেকে উত্তরণ ঘটানো যায় সেদিকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছে। পাশাপাশি জাতীয় পার্টি বলছে যে আমরা বিগত অর্থ বছরগুলোতে যে বাজেট দেখে আসছি সেই গতানুগতিক বাজেটই হয়েছে। পাশাপাশি যে সংকট, যে সমস্যা নিয়ে বাংলাদেশ চলছে, মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের দাম বাড়াসহ বেশ কিছু, সেইগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সেই বিষয়ে কিন্তু নির্দেশনা দিয়েছে জাতীয় পার্টি। নির্বাচনী ইশতেহার, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যেই প্রকল্পগুলো, তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইএমএফ প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি বললাম যে ওনার যে সংক্ষিপ্ত বিবরণ, প্রায় 1 ঘন্টার মধ্যে সংক্ষিপ্ত বিবরণ, তার মধ্যে ভয় বিস্তারিত নেই বলে ভয় যাবে না, এটাকে বিস্তারিত পড়ে ভয় যাবে কতখানি বিষয়গুলো আসছে। তবে এটা তো আমরা জানি যে আইএমএফ এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। আওয়ামী লীগ যে বাজেট দেয় সে বাজেট তো গণমুখী হবে। সমস্যাগুলো তৈরি হয়েছে, তো এখন এগুলোকে মোকাবেলা করার জন্যই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। এখন আপনারা জানেন যে ক্রলিং প্যাক যে পদ্ধতিটা, এটা অ্যাপ্লাই করছে বাংলাদেশ ব্যাংক। মানুষের উপরে চাপ পড়বে নিঃসন্দেহে, সেই চাপকে হালকা করার জন্য অন্যান্য উপাত্ত লাগবে, আরো অনেক উদ্যোগ লাগবে, যে মানুষের উপর যে চাপ পড়বে সেটা কেমনে অফসেট করা যায়। আমার দেশে কর্মসংস্থান আরো দরকার, সরকার চায়
কর্মসংস্থান বাড়ানোর জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি, কি কত টাকা খরচ করব। আমি ডিজিটাল বাংলাদেশ করতে চাই। এটা কি জিনিস, এটা করার জন্যে আমি কি পদক্ষেপ নিয়েছি। আমার সম্পদে সীমিত, এই রাজস্ব বাড়ানোর জন্য আমি কি পদক্ষেপ নিয়েছি। এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট, বাট আমি একটা বিশ্বাস রাখি যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা, আপনারাও এটা সাক্ষী আছেন, উনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন। আজকে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন যে সোশ্যাল সেফটি নেট এটা বাড়ানো হয়েছে, মুদ্রাস্ফীতি কমানোর যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিকভাবে আমার মনে হয় এটা জনগণের কল্যাণে যে ওয়েলফেয়ার স্টেট যেটা আমরা বলি সেইটা বিল্ড আপ করার জন্য যেটা প্রয়োজন সেইটাই বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি। এখন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, যেটা আমাদের দেশের অর্থনৈতিক সংকট চলছে, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, বেকার সমস্যা, বিভিন্ন ধরনের আমাদের যেটা দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা যত আমরা আয় করছি তার চেয়ে আমাদের ব্যয় হচ্ছে বেশি। এই যে একটা ক্রাইসিস চলছে দেশে, এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি। স্বাস্থ্য খাতে বরাদ্দটা খুবই জরুরি, শিক্ষা ক্ষেত্রে জরুরি, অন্যান্য জায়গায় এবং যেসব জায়গায় ডেভেলপমেন্টে বা এডিপি যেসব জায়গায় 80% কাজ শেষ হয়েছে সেই সব 20% এডিপি রাখা যেতে পারে, নতুন কোনো প্রকল্প নেওয়া ঠিক হবে না। ইনকাম ট্যাক্সের যে প্রপোজালগুলি আছে সেটা আমি মনে করি একটু দেখার ব্যবস্থা আছে। 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ গড়তে চান সেই লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করেছে এবং আশা করি এই বাজেটের এই কি বলে যে ফল হিসেবে এই দেশের মানুষ উপকৃত হবে। আজকে এই বাজেট অধিবেশনে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। আমার কাছে মনে হয়েছে যে ভীষণ জনবান্ধব একটি বাজেট রয়েছে। বাজেটটা আমাদের যে উন্নয়ন ধারা অব্যাহত আছে সেই ধারাকে অব্যাহত রাখার জন্যই চেষ্টা করা হয়েছে। আগের বাজেটের তুলনায় আমি বলবো মোটা থাকে একটা বেশ ফরওয়ার্ড লুকিং বাজেট। আর যেটা বলছে না এক জায়গায় যে কি মূল্যস্ফীতি 6.5 নামাবে, এটা মনে হয় সম্ভব। শান্তবাজার এই পর্যায়ে নেব ছোট্ট একটা বিরতি, একটু পরে। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। বিপ্লব, শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের হারে এবার বাজেট কমছে। পাশাপাশি চলতি অর্থ বছরের চেয়ে আগামী অর্থ বছরের জন্য 6,548 কোটি টাকা বেশি প্রস্তাব করা হলেও কমেছে কিন্তু জিডিপির হারে। আমি 23-24 অর্থ বছরের কথা যদি বলি, যেটি ছিল যে মোট শিক্ষায় দেশজ উৎপাদনের শতাংশ যেটি বাড়ানো হয়েছিল সেটি 1.76 ছিল এবং আগামী অর্থ বছরে 24-25 অর্থ বছরে কিছুটা কমছে। সেই সংখ্যাটা যদি আমি বলি সেটা হচ্ছে 1.69%। ফরহাদ বিন নূরের একটি প্রতিবেদন রয়েছে, সার্বিক চিত্রটি আমরা প্রতিবেদনে দেখে আসি। 2023 সাল থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন। এবছর প্রাথমিক ও মাধ্যমিকের 7টি শ্রেণীতে এখন নতুন শিক্ষাক্রমের পড়াশোনা চলছে। এই কারিকুলাম বাস্তবায়ন করতে গিয়ে দেখা দিয়েছে নানা সংকট, সক্ষমতার অভাব। অন্যদিকে বেড়েছে ব্যয়ও। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট স্পষ্ট হয়ে উঠেছে। এমন অবস্থায় 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন হলো জাতীয় সংসদে। এতে শিক্ষা খাতের প্রস্তাবিত বাজেটে দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের চেয়ে 6,548 কোটি টাকা বেড়ে আগামী অর্থ বছরের জন্য করা হয়েছে 94,710 কোটি টাকা। টাকার অঙ্কে সামান্য বাড়লেও কমেছে জিডিপির হারে। চলতি অর্থ বছরে যেখানে শিক্ষায় মোট দেশজ উৎপাদনের 1.67% বরাদ্দ দেওয়া হয়, সেখানে আগামী 2024-25 অর্থ বছরে শিক্ষা খাতের জন্য প্রস্তাব করা হয়েছে 1.69%। মোট বাজেটের হারে এবারও 12%-এর নিচে 11.88%। আগামী 2024-25 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2024-25 অর্থ বছরে
11,783 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আগামী অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি টাকা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় 11,783 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। শিক্ষা খাতে যা বরাদ্দ দেয়া হয় তার পুরোটা খরচ করতে পারে না সরকার, প্রতি বছরই ফেরত যায় একটা অংশ। শিক্ষা বিশ্লেষকরা বলছেন, আগামী অর্থ বছরে সরকার বরাদ্দের পুরো অর্থ শিক্ষার গুণগত মান বাড়ানোর কাজে লাগানোর সক্ষমতা অর্জন করতে পারলে দেশের শিক্ষা খাত এগিয়ে যাবে। শিক্ষা বাজেট বাড়ানো ছাড়া এই শিক্ষা কারিকুলাম অর্থহীন, অর্থ ছাড়া এই শিক্ষা কারিকুলাম অর্থহীন। সবসময় দেখা যাচ্ছে যে 80 থেকে 85% ব্যয় সম্পন্ন হয়, 15% ব্যয় বরাদ্দ হয় না। বরাদ্দ কেন ব্যয় হয় না সেইটা একটু খতিয়ে দেখা দরকার। আগামী অর্থবছরে নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়নের দিকে নজর দেওয়া হচ্ছে, সঙ্গে শিক্ষার গুণগত মান বাড়ানোর দিকে নজর দিবে সরকার। বর্তমানে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার 13%-এর বেশি। ঝরে পড়ার হার শূন্যে নামিয়ে আনার নানান কর্মসূচির ধারাবাহিকতায় আগামী অর্থবছরে দেশের 150টি উপজেলায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রোগ্রাম প্রকল্প হাতে নিবে সরকার। অন্যদিকে প্রযুক্তি নির্ভর শিক্ষাদানের উপরও অধিক গুরুত্বের কথা বলা হচ্ছে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সন্ধ্যাবাজারে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ গত অর্থ বছরের তুলনায় মাত্র 0.2% বেড়ে 5.2% দাঁড়িয়েছে টাকার অঙ্কে, যা 41,408 কোটি টাকা। এই বাজেট দিয়ে কখনোই আসলে আমাদের অভীষ্ট লক্ষ্য পূর্ণ হবে না এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজের স্বপ্নই রয়ে যাবে। বাজেট বৃদ্ধি তাহলে করা যাবে না, কারণ বাজেট ফেরত যাচ্ছে। আসলে বাজেট তো শুধু অঙ্কের বিষয় না, বাজেট তো হচ্ছে যে কিভাবে দক্ষতা বৃদ্ধি হবে, কিভাবে খরচ বৃদ্ধির সক্ষমতা বৃদ্ধি পাবে, সেটাও তো বাজেটের পরিকল্পনা। পকেট থেকে বেশি যাচ্ছে হচ্ছে ঔষধে এবং ডায়াগনস্টিকে, এটা প্রায় 67%। ওই জায়গাগুলোতে যদি প্রাইমারি হেলথ কেয়ারে যথেষ্ট সাপোর্ট দেওয়া হয় তাহলে কিন্তু একটা বড় অঙ্কের খরচ সম্ভব হয়। এই ছিল সন্ধ্যাবাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv তে। ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করতে হবে youtube.com/c/ekhon tv।